নমস্কার বন্ধুরা, গতকালকে আমি স্বল্পমোচন পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে এই ভিডিওতে তোমরা ক্ষুদ্র কণা বিস্মরণ বা কণা ভবন, বিষম প্রকৃতির শিলা মধ্যে নানা রকমের খনিজ পদার্থ অবস্থান করে। এটা তো কালকেই বললাম যে বিভিন্ন রকমের শিলা দ্বারা, বিভিন্ন রকমের ক্ষুদ্র কণা দ্বারা বিভিন্ন রকমের শিলা গঠিত হয়, যার ফলে এক একটা, এই যেমন স্বল্পমোচনে দেখা গেল যে বিভিন্ন রকমের শিলার থাকে বলেই তার ভাঙনের প্রক্রিয়াটাও বিভিন্ন রকম হয়। শিলার মধ্যস্থিত বিভিন্ন খনিজের ধর্ম একরকম হলে তাকে কি বলা হয়? সমপ্রকৃতির শিলা। আর উত্তাপের হ্রাস বৃদ্ধির ফলে এরা একই হারে সংকুচিত ও প্রসারিত হয়ে থাকে। গ্রানাইট হলো এই ধরনের শিলা। গ্রানাইট পাথরটি হলো সমপ্রকৃতির শিলা। তারপরে দেখো, এই শীতলতার প্রভাবে এদের হ্রাস বৃদ্ধির হার সমান নয়। উদাহরণ হিসাবে বলা যায় যে উষ্ণতার কোয়ার্টজাইট অধিক এবং অভ্র অল্প স্ফীত। এর ফলে এ জাতীয় শিলা বেলে পাথর, কোয়ার্টজাইট ইত্যাদির মধ্যে অসমান চাপের সৃষ্টি হয়। এর ফলে প্রচণ্ড টানের উদ্ভব হয়। তখন এই যে দেখো, তুমি চিত্রতে দেখো ক্ষুদ্র কণা বিস্মরণ বা কলাভবন কীরকম লাগে। এই দেখো, দু ধরনের শিলা এখানে দেখা যাচ্ছে, গম্বুজাকৃতির ঢিবি, এবং এখানে কি হয়েছে, এইখানে এই জায়গাটাতে দেখো এক ধরনের শিলা, আর এই জায়গাটাতে অন্য ধরনের শিলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কি হয়েছে, তোমার কোয়ার্টজাইট ও বেলে পাথরের দু ধরনের শিলার যে তাপের ফলে যে তার ভাঙনের যে প্রক্রিয়ার যে চাপ যেটা হয়ে থাকে সেটা কিন্তু আলাদা। হ্যাঁ, এখানে কি হয়েছে, তাই মরু অঞ্চলে সন্ধ্যার সময় মাঝে মাঝে বন্দুকের গুলি ছোলার মতন শিলা ফাটার আওয়াজ কিন্তু শোনা যায়। এখানে মানে এত তাপের ফলে কি হয়, যে শিলাপিণ্ডগুলো কি হয়, যে ফেটে ফেটে বাইরের দিকে ছুটে যায়। এর বিভিন্ন খনিজের সমন্বয়ে একটি শিলা গঠিত হয়। এরা যোগসূত্র বস্তুর দ্বারা পরস্পর সংযুক্ত। শিলা ফেটে গেলে ভেতরকার যোগসূত্র বস্তু নষ্ট হয়ে যায়। তখন প্রস্তরগুলো ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকানায় পরিণত হয়। এর নাম ক্ষুদ্র কণা বিস্মরণ বা কণা ভবন। এই কণা ভবনই হলো মরু অঞ্চলে আবহবিকার সর্বশেষ অবস্থা। এবার দেখো, যে কোনো শিলা, বড় পাথরগুলো ছোট ছোট হয়ে ভাঙন হয় বলেই তো, মানে এই আবহাওয়ার দ্বারা ঘাত প্রতিঘাতে সেগুলো যত ভেঙে যাবে ততই তো তার কি ক্ষুদ্র কণা হয়। এই জন্য তো মরু অঞ্চলে এতটাই চাপ, এতটাই তার ক্ষুদ্র সংস্কার প্রতিফলিত হয়, যার জন্য আমরা মরু অঞ্চলে বালির ভাগ কিন্তু বেশি দেখি। তারপরে কি দেখা যাচ্ছে, কেলাসন প্রক্রিয়া, জলের বরফে পরিণত হওয়া এবং লবণের দানাবদ্ধ হওয়াকে, অর্থাৎ লবণ ও জলের জমাট বাঁধাকে বলা হয় কেলাসন প্রক্রিয়া। শিলার অভ্যন্তরে জল জমে বরফে পরিণত হয়ে এবং শিলাস্তরে দ্রবীভূত লবণ জমাট বেঁধে শিলাস্তর ফাটিয়ে আবহবিকারে সাহায্য করে। এবার দেখো, জল আমরা এমনিও আমরা দেখতে পারি ঘরে, যে জল আর লবণের জন্য বিভিন্ন, এই যে বৃষ্টিপাত হলে পরে আমাদের ঘরের যে গ্রিলগুলো থাকে সেগুলো কিন্তু জং পড়ে যায়, বা ওটা কিন্তু কেমন একটা মরচে টাইপের ধরে যায়। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের ঘরেই দেখতে পারি। তো এই কেলাসন প্রক্রিয়াটা কিন্তু এইটার মধ্যে অন্তর্ভুক্ত। এবার দেখো, এখানে কি আছে, যে কাজে বৈশিষ্ট্য অনুযায়ী কেলাসন প্রক্রিয়া দুভাবে সংগঠিত হয়ে থাকে। একটা তুষারের কেলাস গঠন দ্বারা, একটা লবণের কেলাস গঠন। তুষারের কেলাস গঠন কিভাবে হয়, এখানে হচ্ছে তুষারের কেলাস গঠনের দ্বারা তিনটি পদ্ধতিতে আবহবিকার ঘটে থাকে। তুষারের কিলক গঠন, খণ্ডীকরণ, হিমায়িত স্ফীতি। তুষারের কিলক গঠনটা কি জিনিস, উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলায় গ্রীষ্মকালে বৃষ্টির জল এবং তুষার গলার জলে ফাটলের মধ্যে প্রবেশ করে। স্বাভাবিক, যখন তুষার গলে যায় তখন জলগুলো কি হয়, শিলার মাঝখানে
ঘুরতে থাকে। আর রাত্রিবেলায় কী হয়, আবার শীতে কী হয়, সেগুলো আবার জমে যায়। এবার জল যখন বরফে পরিণত হয় তখন আয়তনে কী হয়, বৃদ্ধি পায়। এটা তোমরা আগেও পড়েছো যে জল যখন বরফে পরিণত হয় তখন তার আয়তন বৃদ্ধি পায়। দেখবে কখনো যখন তোমরা ফ্রিজে জল রাখো, ফ্রিজের যেই একটা জলের একটা বাটি দেওয়া থাকে, সেই বাটিতে তুমি দেখবে যেই পরিমাণ তুমি জল দিয়ে সেটাকে স্কোয়ার আকারের যে থাকে সেখানে রাখবে, তার থেকে দেখবে একটু যখন বরফ হয়ে থাকবে তখন একটু দেখবে উঁচু হয়ে থাকে। এবার সেই জিনিসগুলো তোমরা যদি সূক্ষ্মভাবে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, বরফ যখন জল যখন বরফে পরিণত তার কিন্তু তার 9 থেকে 10 ভাগ বৃদ্ধি পায়। তাই জল জমে বরফে পরিণত হলে তা ফাটলের মধ্যে গোজ বা কিলকের মতন কাজ করে, মানে একটু বেড়ে গেল, জায়গাটা একটু বৃদ্ধি পেল। এবার বৃদ্ধি পেলে কি হবে, তখন তার তো ধাক্কা মারবে না জিনিসটা, যে একটা জিনিসের আয়তন বেড়ে গেলে কি হবে, যেমন আমরা জামা, খুব টাইট জামা যদি আমরা পরি তখন কি হয়, সেটা তার একটা, আর যদি আমাদের বডির আয়তনের যতটা দরকার তার থেকে যদি খুব ছোট জামা বা টাইট জামা পরে থাকি তখন কি হয়, জিনিসটা প্রসারিত হয়। জামার যদি গেঞ্জি কাপড় হয় তাহলে তো ফিট হয়ে যায় প্রসারিত হয়ে, কিন্তু যদি একদম সুতির জামাগুলো পরা হয় তখন কিন্তু কী হয়, সাইড দিয়ে সেলাইগুলো কিন্তু ফেটে যায়। তো সেটা কি হয়, মানে কি তোমার যতটুকু দরকার তোমার সেই জায়গাটা পাওয়ার জন্য সেই অংশটা কি হয়, বর্ধিত হয়, বেড়ে যায়, জায়গাটা তার প্রয়োজন। এই কিলক বা গোজ চার দিয়ে শিলাস্তর কি করে ফাটিয়ে তোলে। আবহবিকাশ এইভাবেও আবহবিকার সাহায্য হয়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে শিলাস্তরে প্রবিষ্ট তীক্ষ্ণ মুখ সরু, এই যে দেখো এখানটা কী যে জলটা ঢুকেছে, শিলাস্তর, এটা পাহাড়ের অঞ্চলে, পাহাড়ের একটা জায়গা, সেখানে দেখো জলটা ঢুকেছে যখন দিনের বেলা যখন রোদ্রের জন্য, তখন কি হলো, জলটা ঢুকলো। এবার ঢোকার পরে রাত্রেবেলা যখন আবার কী হবে, এই দেখো এটার সাইজ আর এটার সাইজ দেখো, ওর প্রয়োজনে কি করেছো, বরফটা যখন তাপে জমে গেছে তখন কি হলো, ওর হচ্ছে এই যে স্পেসটা দেখো বেড়ে গেছে, জলের স্পেসটা দেখো, আর এই যে দেখেছ এখানে হচ্ছে কেলাসন প্রক্রিয়া অববাহিকার হয়েছে। বরফের ফলকে তুষার কিলক বলা হয়। তুষার কিলকগুলি অন্তত 3 মিটার দীর্ঘ হয় এবং 1 মিটার প্রস্থ হয়। এরা শিলাস্তরের মধ্যে 10 মিটার গভীরতা পর্যন্ত যেতে পারে। মানে দেখো এর যে গভীর এতটুকুনি এসেছে, তার থেকে এখানে দেখো গভীরতাটা বেড়ে গেছে, স্কেল দিয়ে মাপলেই দেখতে পারবে। নেক্সট কি আছে, খণ্ডীকরণ। শীতপ্রধান দেশে পার্বত্য অঞ্চলে বৃষ্টির জল ফাটলের মধ্যে প্রবেশ করলে শৈত্যপ্রভাবে তা বরফে পরিণত হয়। এভাবে শিলাস্তরের মধ্যে বরফের সৃষ্টি হলে তাকে হিমকেলাসন বলে। হিমকেলাসন প্রক্রিয়ায় এটা আবার খণ্ডীকরণটা কি, হিমকেলাসন প্রক্রিয়ায় প্রসাধনের বল প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় 2000 কিলোগ্রাম বা যা গ্রানাইটকে ভাঙার ক্ষমতার চেয়েও 40 গুণ বেশি। তাহলে ভাবো সেখানে কতটা প্রেশার ওই পার্বত্য অঞ্চলে হয়ে থাকে, এবং তারপরে কি এইভাবে আবহবিকা সংগঠিত হয়ে থাকে। ফলে শিলাস্তর ফেটে গিয়ে টুকরো টুকরো অসংখ্য কোণ বিশিষ্ট প্রস্তরখণ্ডে সৃষ্টি করে, একে বলে খণ্ডীকরণ। আর কোণ বিশিষ্ট এই প্রস্তরখণ্ডগুলি বলা হয় স্ক্রিং বা ট্যালাস। এরা পার্বত্য গাত্রে উলম্বভাবে দেখবে অনেক সময় পাহাড়ি অঞ্চলে পিকনিকে আমরা গেলে বা ঘুরতে গেলে দেখতে পারি যে পাথরের কিন্তু কোণাগুলো একটু সুচালো টাইপের হয়। তো সেগুলো কি, এই যে ভাঙনের যে প্রক্রিয়ার যে এই প্রক্রিয়াগুলো কিন্তু এখানে আমরা বিভিন্ন রকমের পাথরের যে সাইজ বা প্যাটার্ন আমরা কিন্তু দেখতে পাই। এই যে ট্যালাস দ্বারা পার্বত্য পদদেশে আবৃত থাকলে তাকে কি বলা হয়, ব্লক স্পেট বা ফেলসেনমার বলা হয়। আচ্ছা, এটা গেল খণ্ডীকরণ। প্রথমে গিয়ে গেল একটা তুষার কিলক গঠন, তারপরে এখানে হচ্ছে খণ্ডীকরণ, তারপরটা কি আছে, হিমায়িত স্ফীতি। এই হিমায়িত স্ফীতিটা কি, নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টির জলের ছিদ্রের মাধ্যমে মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করে। যেমন আমরা দেখতে পারি যে এমনিও আমরা নর্মাল যে আমাদের সমতল ভূমিতেও আমরা দেখতে পারি যে বৃষ্টির জল পড়লে পরে আমাদের রাস্তা কিন্তু দীর্ঘদিন পর ওটা কি হয়,
ফেটে যায়। এই জন্য দেখবে অনেক সময় রাস্তার কিছু কিছু রাস্তার মাঝখানে গর্তর সৃষ্টি হয়। তো এগুলো এমনি এমনি কি ফেটে যায় নাকি? বৃষ্টির জলের কিন্তু এখানে প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই ছিদ্রের মাধ্যমে মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করে। কৌশিক প্রক্রিয়ায় ওই জল শিলার ছিদ্র অংশে এসে জমা হয়ে শীতকালে বরফে পরিণত হয়। এটা যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চলে, তাই এখানে এটা বরফের অণুতে পরিণত হবে, ফলে স্ফীত হয়ে আবহবিকার ঘটায়। এই প্রক্রিয়াকে বলা হয় হিমায়িত স্ফীতি, যার ফলে চাষাবাদের অসুবিধে হয়। এই 3 রকমের ভূখণ্ড কিন্তু আমরা কোথায় দেখতে পারি? এটা হচ্ছে কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলায়, রাত্রেও আর দিনের যে সংমিশ্রণের জন্য সেখানে যে ভূমি প্রকৃতির পরিবর্তন সেখানে আমরা দেখতে পারি। পরদিন আমি আবার আলোচনা করব। ধন্যবাদ।